প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। এই ছবিগুলোতে সবাই কি করছে? সবাই বই পড়ছে। আজকে আমরা পড়ব বই পড়া প্রবন্ধ। এটি লিখেছেন প্রমোদ চৌধুরী। প্রথমে আসো আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই। প্রমোদ চৌধুরী, প্রথম চৌধুরী না, কেউ কেউ ভুল করে প্রথম চৌধুরী লিখে। ওনার জন্ম 1868 সালে 7 আগস্ট। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, লেখা আছে বীরবল। বীরবল নাম নিশ্চয়ই শুনেছ, সম্রাট আকবরের দরবারে নবরত্নের একজন। এখানে বীরবলের ছবি কেন? কারণ ওনার ছদ্মনাম হচ্ছে বীরবল। সবুজ পত্র, উনি সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করেছেন এবং এই সবুজ পত্র পত্রিকাটা বাংলা সাহিত্যে চলতি ভাষা রীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা ভাষায় আগে লিখার ভাষা ছিল সাধু ভাষা, চলতি ভাষাটা ছিল মুখের ভাষা। তো প্রমোদ চৌধুরী মূলত চলতি ভাষাটাকে লেখার ভাষা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। এবার ওনার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম দেখো। বীরবলের হালখাতা, বীরবলের হবে বর বলেন না, এটা ভুল হয়েছে, বীরবলের হালখাতা। রায়তের কথা, নীল লোহিত, চারিয়ারির কথা, আহুতি, প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ। উনি মৃত্যুবরণ করেন 1946 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর। এবার আরেকটা কথা বলি, যেটা তোমাদের বইতে নাই, এমনিতে বলছি। উনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় হন। কেমন আত্মীয় হন? ওনার স্ত্রী ইন্দিরা দেবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের মেয়ে, অর্থাৎ উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি জামাই। এবার আসো আমরা শব্দার্থগুলো একটু দেখে নিই। জজ, সবাই জানি জজ, সবাই চিনি। বিচারক। অবগাহন, অবগাহন কি? সর্বাঙ্গ ডুবিয়ে গোসল, সর্বাঙ্গ ডুবিয়ে হবে। উদ্বাহু, উদ্বাহু কি? ঊর্ধ্ববাহু, আল্লাহতে হাত উঠানো, আনন্দের সাথে উপরে হাত উঠানো। সল্লাসে, সল্লাসে কি? আনন্দে। এথেন্স, এথেন্স কি? গ্রিসের রাজধানী। কারদানি, কারদানি ও বাহাদুরি। এবার আসো আমরা মূল প্রবন্ধে চলে যাই। এখানে কি দেখছি? একটা লোক ছবি আছে, এখানে মাছ ধরতে যাচ্ছে, এখানে বই পড়ছে, এখানে গান করছে, এখানে বাগান করছে, এখানে ক্রিকেট ক্রিকেট খেলোয়াড়। এক একজন তো এক এক কাজ করছে, কিন্তু সবকিছু মিলে যদি একটা শব্দে বলতে বলি, কি বলা যায়? অনেক কিছু বলা যায়। আহ, শখ বলা যায়, তাই না? বললাম এগুলো শখ, শখ এক একজনের এক রকম শখ, ঠিক আছে? শখ না, পেশাও হতে পারে, খেলাধুলা পেশা হতে পারে না? আমি তো বললাম অনেক কিছুই হতে পারে। আহ, তারপর ধরলাম তো এগুলো আমি শখের কথা বলছি, ঠিক আছে? এর মধ্যে লেখকের মতে বই পড়াটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ
শখ। বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ হলেও লেখক প্রথমেই বলেছে যে বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। একদম প্রবন্ধের শুরুতেই লেখক এই কথা বলেছেন। কেন বই পড়া শখটা সর্বশ্রেষ্ঠ শখ হলেও লেখক কেন মানুষকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চান না? এটা জানার জন্য আমাদের প্রবন্ধটা একটু পড়তে হবে। সম্পূর্ণ প্রবন্ধ আসলে পড়াতে গেলে তো অনেক সময় চলে যাবে। আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে দোষগুলো আত্মসাৎ করেছি। আচ্ছা, ডেমোক্রেসি বলে কথা নেই, যে কোনো ক্ষেত্রে আমরা দোষগুলোকে বেশি আয়ত্ত করি, যে কোনো ক্ষেত্রে দোষ বেশি আয়ত্ত করি। এখানে ইংরেজি সভ্যতার কথা বলেছে। মনে করো ইংরেজরা, তোমরা জানো যে ইংরেজরা আমাদের দেশকে অনেকদিন শাসন করেছে। তাহলে ইংরেজদের সংস্পর্শে এসে আমরা তো অনেক কিছু শিখেছি না? কিন্তু আমরা ভালো জিনিসগুলোর চেয়ে খারাপ জিনিসগুলো একটু বেশি আত্মসাৎ করেছি। ইংরেজের যে ভালো দিকগুলো সেগুলো আমরা একটু কমই আত্মস্থ করেছি, খারাপ দিকগুলো একটু বেশি আত্মস্থ করেছি। কেন? কারণ ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। কারণ খারাপ কিছুই কিন্তু একটু বেশি সংক্রামক হয়, ছোঁয়াচে হয়। ঠিক আছে, মনে করো একজন রুগী, ঠিক আছে, একজন অসুস্থ, তার সংস্পর্শে এসে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। কিন্তু কোনো একজন মানুষের স্বাস্থ্য খুব ভালো, তার সংস্পর্শে এসে তোমার তো স্বাস্থ্য ভালো হয়ে যাবে না, তাই না? সেরকম ইংরেজদের সংস্পর্শে এসে আমরা তাদের ভালো দিকগুলো সেভাবে আত্মস্থ করিনি, যতটা খারাপ দিকগুলো আত্মস্থ করেছি। কেন? কারণ লেখক বলেছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহী। আমরা বই পড়তে চাই না, ঠিক আছে, পাঠ্য বইয়ের বাইরে বই পড়তে চাই না, কিন্তু আমরা বই পড়ি, বই পড়ে আমরা সাথে ফল চাই, তাই না? আমরা চাই যে শিক্ষা লাভ করার সাথে আমরা দারুণ একটা ফল পাবো, আমরা ভালো চাকরি পাবো, টাকা ইনকাম করতে পারবো, আমরা সার্টিফিকেট পাবো। এগুলোর জন্য আমাদের খুব বেশি মাত্রায় উৎসাহ। নদী না ওড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা। অর্থাৎ আমরা আমরা বলতে এখানে আসলে বাঙালিদের কথা বলছে। কাজের বাইরে তেমন বই পড়তে চাই না, ঠিক আছে? একজন উকিল মনে করো, তার পেশার জন্য যেই বইটা প্রয়োজন, তার কাজের জন্য যে বই প্রয়োজন বা যে লেখা প্রয়োজন বা মামলার জন্য যেই লেখা বা বইগুলো প্রয়োজন সেগুলোই পড়ে, এর বাইরে পড়তে চায় না। কারণ বলছে পড়ে কি হবে, এই কথা আমি কবিতা পড়ে কি হবে, এটা কি জজের সামনে কবিতা পড়ে লাভ আছে? মামলা কি জিতবে? যে জাতির ধনের ভান্ডার শূন্য সে জাতির, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী। আচ্ছা, এখন বাঙালি জাতি একটু ধন লাভের জন্য একটু বেশি উৎসাহী, বিদ্যার চেয়ে, জ্ঞানের চেয়ে। এবং অনেক মানুষ আছে যারা আসলে অত জ্ঞানী না, অত পড়ালেখা করে না, কিন্তু অনেক টাকার মালিক, এরকম পাবেন অনেক মানুষ। ঠিক আছে, তাহলে
তারা তো বলতে পারে এত জ্ঞানের দরকার কি আমার, এত পড়ালেখার দরকার কি, পড়ালেখা ছাড়াই তো অনেক টাকা ইনকাম করতে পারছে, অনেকে তো পড়ালেখা করেও তেমন বেশি টাকা ইনকাম করতে পারছে না। হতে পারে কিছু কেউ কেউ জ্ঞান কম থাকলেও আহ, ধনী হতে পারে, কিন্তু জাতিগত ক্ষেত্রে একটা বৃহত্তর জাতির ক্ষেত্রে যে জাতির জ্ঞান নাই সে জাতি ধনেও বেশি কি হতে পারে না, ধনেও বেশি বড় হতে পারে না, তো ধনী হতে পারে না দেশ হিসেবে। সনাতন ধর্ম মতে সরস্বতী হচ্ছে কিসের দেবী, বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। আর লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী। লেখকের মতে যে জাতির এটা নাই সে জাতির এটাও নাই। এখন নিশ্চয়ই লাইনটা বুঝতে পেরেছ। একটু কি খাপছাড়া মনে হচ্ছে তোমাদের কাছে এই কথাগুলো? মনে হতে পারে, কারণ আমি আসলে লেখকের গুরুত্বপূর্ণ উক্তিগুলো মাঝখান থেকে নিয়ে এসেছি, তাই না? একেবারে সবগুলো তো পড়ছি না, সে কারণে মনে হচ্ছে একটু খাপছাড়া, কিন্তু মন দাও পড়ায়, ঠিক আছে? সবগুলো যখন আমাদের পড়া শেষ হবে তখন মোটামুটি ভাবে আমরা এই প্রবন্ধের একটা মূল ভাব খুঁজে পাব। মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরে সত্য ও স্বপ্ন, এ সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। আচ্ছা, লেখক বই পড়া প্রবন্ধে যেহেতু বই প্রবন্ধটার নাম বই পড়া, বই পড়ার উপর গুরুত্ব দিয়েছিলেন। বই কিসের বই? অবশ্যই সাহিত্যের বই। এবং এই প্রবন্ধে এত বেশি লাইব্রেরির কথা বলেছেন যে প্রবন্ধটার নাম লাইব্রেরি হতে পারত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লেখক এখানে কি বলছেন যে অন্যান্য যে আহ, শাস্ত্র আছে, অন্যান্য যে বিষয়গুলো আছে, বিজ্ঞান, ধর্ম, তারপর ইতিহাস, সেই শাস্ত্রগুলো সবকিছু নিয়ে আলোচনা করে না, ঠিক আছে? কিন্তু সাহিত্যের মধ্যে সব আছে। সাহিত্যের মধ্যে যেমন বিজ্ঞান আছে, সাহিত্যের মধ্যে ইতিহাস আছে, সাহিত্যের মধ্যে ধর্ম আছে, সাহিত্যের মধ্যে বাস্তবতা আছে, সাহিত্যের মধ্যে অবাস্তব বিষয় আছে, কল্পনা আছে, স্বপ্ন আছে, সবকিছু আছে সাহিত্য। এটাকে আরেকটা উদাহরণের সাহায্যে লেখক তুলে ধরেছেন। বলছে যে সাহিত্যটা হচ্ছে সম্পূর্ণ একটা নদী, গঙ্গা নদী, ঠিক আছে? আর অন্যান্য যে বিষয়গুলো আরো, বিজ্ঞান বলো, তারপর তোমার আহ ইতিহাস বলো, যাই বলো, সেগুলো হচ্ছে এই গঙ্গা নদী থেকে তোলা জল। আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। ও সাহিত্য চর্চার জন্য কি করতে হবে? বেশি বেশি লাইব্রেরি স্থাপন করতে হবে। এবং লেখক তো লাইব্রেরিকে স্কুল কলেজের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা কি আসলে স্কুল কলেজের চেয়ে বেশি বেশি লাইব্রেরি দেখি? কেন স্কুল কলেজের চেয়ে লাইব্রেরিতে বেশি গুরুত্ব দিয়েছেন? কারণ লাইব্রেরিতে একজন মানুষ ইচ্ছে মতো পড়তে পারে, মনের খুশিতে আনন্দে পড়তে পারে, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত। আচ্ছা, সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত তো বুঝছি ভালোভাবে শিক্ষিত, ঠিক আছে? আর স্বশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষিত। পৃথিবীতে যত সুশিক্ষিত ব্যক্তি আছেন তারা সবাই স্বশিক্ষিত, নিজে নিজেই শিখেছেন, ঠিক আছে? নিজে নিজে শিখেছেন বলে কি ওনাদের কোনো গুরু ছিল না, কোনো টিচার ছিল না, কেউ কি ওনাদের কিছু শেখায়নি? না, তা না, কিন্তু সবকিছুই মানুষকে ধরে বেঁধে শেখানো যায় না, অনেক কিছু নিজে নিজেই শিখতে হয়। যেমন এখানে কয়েকটা ছবি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর,
আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর এক হিসেবে তো উম, কি উচ্চশিক্ষিত ছিলেন? সার্টিফিকেটের দিকে ধরতে গেলে কি ওনাকে উচ্চশিক্ষিত বলা যায়? উনি তো স্কুল ফাইনালেও পাস করেন নাই, কিন্তু ওনাকে কি অশিক্ষিত বলবে? বেগম রোকেয়া, ওনারও তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। ঠিক আছে, গুরু ছিল, শিক্ষক ছিল, শিক্ষক মানে ওনার ভাইয়ের কাছে পড়েছেন, বোনের কাছে পড়েছেন, পড়েছেন ঠিক আছে, ওনারা ওনার শিক্ষক ছিলেন, কিন্তু আগ্রহটা কার বেশি ছিল? নিশ্চয়ই নিজে। টমাস আলভা এডিসন, ওনারও প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন একটা ছিল না, ওনাকে এত স্কুল থেকে বের করে দিয়েছিল, কারণ উনি আহ, খুবই পিছিয়ে পড়েছিলেন আর কি, দুর্বল শিক্ষার্থী হিসেবে বিবেচনা করতো এবং স্কুলের অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন। গুরু উত্তর সাধক মাত্র, একটু আগে যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, টমাস আলভা এডিসন বা আরো যারা স্বশিক্ষিত, তাদের কি কোনো গুরু ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গৃহশিক্ষক ছিলেন, কিন্তু গুরু কাউকে কিছু শেখাতে পারে না। গুরু কি করতে পারে? গুরু উত্তর সাধক মাত্র। এখানে দেখতে পাচ্ছেন একজন টিচার ইম্পসিবলের ইনটা কেটে দিয়েছে। গুরু বলতে পারে যে তুমি পারবে, সবাই যেখানে বলবে তুমি পারবে না, গুরু বলতে যে তুমি পারবে। ঠিক আছে, গুরু উৎসাহ দিতে পারে, গুরু পথ দেখাতে পারে, কিন্তু শিক্ষাটা গুরু খাওয়াই দিতে পারবে না। ঠিক আছে, সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। সেখানে বলতে এখানে আমাদের আহ, শিক্ষা ব্যবস্থার কথা বলছে। এখানে বলতে যাচ্ছে শিক্ষার্থীদের জোর করে খাওয়ানো হয়। এখানে যেমন একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি জোর করে খাওয়াচ্ছে, সেরকম জোর করে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জোর করে বিদ্যা গিলানো হয়, এটাই তো করতে যাচ্ছে লেখক। এবং এই জোর করে গিলানোর ফলে কি হয়? দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার হয় না। এ কথা কেন বলেছে? কারণ লেখকের মতে অনেক মানুষই আসলে বেঁচে থেকেও মরে যায়। বেঁচে থেকে কিভাবে মরে যায়? বেঁচে থেকে মরে যায় মানে তাদের আসলে যে কাজ করার যোগ্যতা ছিল, যা করার ক্ষমতা ছিল, সেগুলো নষ্ট হয়ে যায়। যেমন ধরো এখানে এই যে একটা বাচ্চাকে দেখছি মাথায় হাত দিয়ে আছে, অনেক পড়ালেখার চাপ। ঠিক আছে, তো লেখকের মতে আমাদের দেশের শিক্ষাটা এরকম যে অনেক কষ্ট করে মাথার মধ্যে ঢুকায়, পরীক্ষার হলে লিখে দিয়ে আসে। অনেকটা এরকম যে জোর করে খাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, এরপর আমার বমি করে দিচ্ছে, অনেকটা ওরকম। তো শিক্ষাও অনেকটা ওরকম যে কোনো রকমের পরে মাথার মধ্যে ঢুকায়, পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারলে শান্তি, মাথা থেকে সবগুলো বের হয়ে গেল। ওই শিক্ষাগুলো জীবনে তেমন কোনো কাজে আসে না। এক শ্রেণীর জাদুকর আছে যারা সবকিছুই মুখের মধ্যে ঢুকায় আবার মুখ থেকে বের করে, মানুষকে খেলা দেখায়। তো এই খেলা যারা দেখে তাদের কাছে খুব ভালো লাগে, তামাশার মনে হয়, কিন্তু যে দেখায় তার কাছে এটা খুবই কষ্টের। ঠিক আছে, এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তো লেখকের মতে এই ধরনের শিক্ষাটাও শিক্ষার্থীদের জন্য, মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। কতটা ঝুঁকিপূর্ণ? আসলে আমরা সামনের উদাহরণ দেখি। France was saved by her idlers. অলস অকর্মণ্যদের দ্বারা ফ্রান্স রক্ষা পেয়েছে। অলস অকর্মণ্যদের দ্বারা ফ্রান্স কিভাবে রক্ষা পেয়েছে? এটা একটু কেমন ধরনের কথা হচ্ছে না? আসলে অলস অকর্মা বলতে আহ সমাজের চোখে অলস অকর্মা, নিষ্কর্মা। আসলে অলস অকর্মা না। আসলে তারা কেন অলস অকর্মা? তারা পাস করতে পারেনি, তারা পড়ালেখা বেশি করতে পারে নাই বা পড়ালেখায় সাফল্য পায় নাই। এবং যারা সাফল্য পায় নাই, ফ্রান্সে দেখা গেছে তারাই ভালো জায়গায় গেছে জীবনে, তারাই
জ্ঞানে বিজ্ঞানে বড় কিছু করেছে, কিন্তু যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, সাফল্যের সাথে পাশ করেছে, তারাই দেখা গেছে আসলে ফ্রান্সের জন্য, দেশের জন্য তেমন বড় কিছু করতে পারেনি। হয়তো চাকরি করেছে, ব্যবসা করেছে অদূর। তো ফ্রান্সের শিক্ষাটা, তো ফ্রান্সের শিক্ষা ব্যবস্থাটা না জানি কেমন ছিল। আহ, যারা পাশ করেছে তারা ভালো করে না জীবনে, আর কিন্তু যারা পাশ করতে পারে না তারা জীবনে উন্নতি করে, দেশের জন্য কোনো একটা বড় কিছু করতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাটা কতখানি খারাপ ছিল, সেই শিক্ষা ব্যবস্থা কতখানি খারাপ ছিল লেখক সেটা বলতে পারছেন না। তবে উনি একটা কথা বলেছেন, কথাটা বলছেন, কথাটা একটু আহ, কি বলবো, কথাটা একটু ভয়ঙ্কর শোনালো, যে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থাটা যে কতখানি খারাপ ছিল সেটা তো বলতে পারবো না, তবে আমাদের দেশের চেয়ে যে খারাপ ছিল না সেটা বলতে পারবো। তো যাই হোক, সেটা লেখকের কথা, সেটা আমার কথা না। আর ফ্রান্সের অবস্থাটা বুঝতে আমাদের খুব বেশি সমস্যাও হয় না, কারণ একটু আগে তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম। রবীন্দ্রনাথ ঠাকুরের তো তেমন কোনো আহ, তেমন আসলে উল্লেখযোগ্য পড়ালেখা তো করেননি। যা পড়ালেখা করেছেন তা হচ্ছে কি নিজে নিজে করেছেন, স্বশিক্ষিত। কিন্তু তুমি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলতে গেলে উনি তো আর উচ্চশিক্ষিত নন। ঠিক আছে, কিন্তু আমরা বাঙালিরা রবীন্দ্রনাথ ছাড়া তো ভাবতেই পারি না, আমরা যে কোনো ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে আনি, সেরকম আর কি। কিন্তু এই যে লেখক বলেছেন আহ, দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না। তো ফ্রান্সের মতো আমরাও যদি এরকম হই, তাহলে আমাদের দেশে আম, তো আমরা তো অনেক মানুষকে দেখতে পাই যারা আসলে পড়ালেখাও করেছেন, আবার অনেক সফল মানুষও। এরকম কি আমরা পাই না? প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি নাই, অনেক উন্নতি করেছে, দেশের জন্য অনেক বড় কাজ করেছে, বিশ্বের জন্য বড় কাজ করেছে, এমন যেমন এরকম যেমন আমরা দেখি, আবার কি উচ্চশিক্ষিত, আবার অনেক কিছু করেছেন এরকম মানুষও তো আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? এখানে লেখক একটা মজার কথা বলেছেন, যে সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিতেও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারেনি। আচ্ছা, লেখক বলছে কারণ আমাদের দেশের এমন কিছু মানুষ আছে তাদের প্রাণগুলো এমন কঠিন, কই মাছের প্রাণ, তাদেরকে এরকম শিক্ষা, খারাপ শিক্ষা পদ্ধতি তাদের মনটাকে আহত করলো, একবারে মেরে ফেলতে পারে না। এখানে এদের ছবি দিয়েছে, কারণ প্রমোদ চৌধুরী উচ্চশিক্ষিত, জসীমউদ্দিন শিক্ষিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক পড়ালেখা করেছেন, কিন্তু ওনারা কি দেশের জন্য সম্পদ নন? ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়ে, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। আমরা যে বই পড়ি না তা না, আমরা অনেক বই পড়ি, কিন্তু বইগুলো কেন পড়ি? পেটের দায়ে পড়ি। যেমন শিক্ষার্থীরা বই পড়ে পরীক্ষায় পাশের জন্য, ভালো করার জন্য, আর ছেলের বাপেরা বা বড়রা যে বই পড়ে বা কাগজপত্র পড়ে, সেগুলো হচ্ছে তাদের কাজের জন্য, তাদের চাকরির জন্য, তাদের ব্যবসার জন্য। এর বাইরে পড়তে চায় না, এটাই হচ্ছে কথা। লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। আমি আগেও বলেছিলাম যে লেখক লাইব্রেরিতে এত বেশি গুরুত্ব দিয়েছেন, বলেছেন স্কুল কলেজের চেয়েও লাইব্রেরি, আরো বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা উচিত। স্কুল কলেজের চেয়েও লাইব্রেরিতে বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে কি বলছেন? লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। এখন আমরা বই না পড়তে না পড়তে এমন অবস্থা হয়ে গেছে বাঙালিদের, কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই।
পাঠ্য বইয়ের বাইরে বই পড়লে আমরা তাকে ফালতু মানুষ মনে করি, এক কথা। এমনকি ছোটরা কিন্তু যদি বইয়ের বাইরে বই পড়ে, অনেক অভিভাবক পছন্দ করেন না, অনেক টিচারও পছন্দ করে, মনে করে যে এই বই পড়ে দরকার কি, এই বই পড়ে সময় নষ্ট না করে পড়ার বই পড়লে তো অনেক ভালো, পরীক্ষায় নম্বর বেশি পাবে। এখানে আবারও আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গ আনি। আমি একটু আগে বললাম না, বাঙালিরা একটু কথায় কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে আনে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে খাবার খেলেই হয় না, খাবার কিন্তু করতে হয়, হজম করতে হয়। সেরকম পড়াটাকেও কি করতে হয়, লেখাপড়াকে হজম করতে হয়। শুধু পড়লে হয় না, পড়াটাকে হজম করতে হয়। হজম করার জন্য কি লাগে, পড়ার বইয়ের বাইরের বই লাগে, পড়তে হবে, নাহলে পড়াগুলো ঠিক মতো হজম হবে না। ঠিক আছে, তখন ওই পড়ে হয়তো বা সে সার্টিফিকেট পাবে, সে হয়তো চাকরি বাকরি করবে, কিন্তু তার আত্মার ক্ষতিগ্রস্ত হবে, তার আত্মার ক্ষতিগ্রস্ত হবে। সে ভালোভাবে আসলে মানুষের মতো মানুষ হবে না, তাকে দিয়ে আসলে দেশের জন্য বিশ্বের জন্য বড় কিছু হবে না, এবং তার নিজের ক্ষমতার অনেকটাই কি করবে, পড়ালেখা করতে গিয়ে অনেকটাই নিজের ক্ষমতার অনেকটাই সে মেরে ফেলবে। আমাদের কাছে এই ছবিটা ভালো লাগছে, নাকি এটা ভালো লাগছে, পরেরটা? নিশ্চয়ই সবার কাছে পরেরটা ভালো লাগছে। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। এখন আবার আনন্দের কথা কেন? আমরা তো বই পড়ার কথা বলছিলাম, তাই না? লেখক কি বলেছেন? লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল, তাই না? মন যদি ভালো না থাকে, তাহলে কি তাকে দিয়ে কিছুই হবে? কিছুই হবে না। সুতরাং মনটাকে কে ঠিক করতে পারে? মনটাকে ঠিক করতে পারে বই। বই বই পড়তে হবে, সাহিত্য চর্চা করতে হবে, তাই না? তাহলেই লেখকের মতে, তাহলেই সে আনন্দে থাকবে। নাহলে তার জীবনের আনন্দটা অনেকখানি আসলে নষ্ট হবে, সে হয়তো নিজেও বুঝছে না। আচ্ছা, এবার এতক্ষণ তো পড়লাম, এবার কিছু প্রশ্নের উত্তর। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি পারছো? বীরবল। গুরুকে কি বলা হয়েছে? গুরুকে বলা হয়েছে উত্তর সাধক। ফ্রান্সকে কারা রক্ষা করেছে? যারা পাশ করতে পারেন। এদেশে কিসের সার্থকতা হাসপাতালের চাইতে কম না? কিসের সার্থকতা? লাইব্রেরির সার্থকতা। এবং লেখক একটা কথা বলেছেন, লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতেও বেশি। তোমরা সম্পূর্ণ প্রবন্ধটা পড়বে আশা করি। সবকিছু তো আসলে এভাবে পড়া সম্ভব না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম। প্রবন্ধটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, এবং তোমাদের মতো যারা শিক্ষার্থী তাদের পক্ষ নিয়েই উনি কথা বলেছেন। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থাকবে, তোমার সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।